সালামু আলাইকুম সুপ্রিয় আলিম 2027 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদেরকে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তোমাদের প্রিপারেশনমূলক ক্লাসের আগে তোমাদের ফ্রি গাইডলাইনমূলক ক্লাসে আমরা আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় পৌরনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের আবার চারটি টোটাল 8টি ক্লাসের তোমাদের জন্য আমরা আয়োজন করেছি। এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের পৌরনীতি প্রথম পত্রের আমি দ্বিতীয় অধ্যায় ক্লাস নিব এবং যেখানে তোমাদের পরিণতির গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আর আমি তোমাদের কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি মোহাম্মদ জাহিদ হাসান, আইন ও ভূমি প্রশাসন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে তোমাদের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে সুশাসন ও এর উপাদান। মূলত আজকে তোমাদের সুশাসন নিয়ে আমরা আলোচনা করব। পৌরনীতি প্রথম পত্রটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে তোমার হচ্ছে অনেক বিষয় সম্পর্কে আমরা বুঝতে পারি না, যেখানে সুশাসন বিষয় সম্পর্কে সকল বিষয়ের সাথে ইন্টারলিঙ্ক করা আছে। তাহলে আমরা সুশাসনটা কি এটাই আমরা প্রথমে জানবো। দেখো সুশাসনটা কি বা সুশাসনের উপাদানগুলা কি। দেখো কোনো বিষয় জানার আগে ওই বিষয়টি কি কি জিনিস নিয়ে গঠিত বা ওই জিনিসের উপাদানটা আমাদের জানতে হবে, তাহলে কিন্তু আমরা অটোমেটিকলি সংজ্ঞাটা বেড়ে যাব। দেখো তাহলে সুশাসনের উপাদান কি? সুশাসনের উপাদান হচ্ছে সুশাসনের ধারণা ও বৈশিষ্ট্য বোঝা, সুশাসনের সুবিধা এবং বাধা নিশ্চিত করা, দুর্নীতি, বিচার, অবকাশ ও সামরিক এবং রাজনৈতিক সম্পর্ক ইত্যাদির প্রভাব বিশ্লেষণ করা। উদ্দেশ্য পরেও আমরা দেখব, একটু পর দেখবো আমরা তোমার হচ্ছে উপাদান, এটা আমরা দেখব। উদ্দেশ্য আমরা কেন এই জিনিসটা আমরা পড়ার উদ্দেশ্যটা কি এটা আমরা দেখব। এখন চলে আসো শিক্ষাসূচি। আমরা এখান থেকে কি কি বিষয়গুলো জানবো, তাহলে এখানে থেকে আমরা আজকে যে সকল বিষয়গুলো জানবো সেটা হচ্ছে সুশাসনের সংজ্ঞা, উপাদান, সুশাসনের গুণাবলী, তারপর তোমার হচ্ছে সুশাসনের ফল ও সুবিধা। এটা আসলে আমাদের টাইপিং মিস্টেক। তারপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে দেশের পরিস্থিতিতে আমাদের যে সুশাসনের পথে বাধা কোনগুলা, তারপর অনুকূল পরিবেশ তৈরি করার উপায়। 6 নম্বর যে জিনিসটা দেখব বাস্তব জীবনে প্রয়োগ ও উদাহরণ। কথা বুঝতে পারছো? এখন আমরা এর পরের পেজে চলে যাই। সুশাসনের সংজ্ঞা, যেহেতু আমাদের আজকের আলোচনা বিষয় সুশাসন, তাহলে আমরা এখন জানবো আসলে সুশাসনটা কি। দেখো সুশাসনটা কি এটা বলতে আমরা কি বুঝি। সুশাসন বলতে রাষ্ট্র প্রশাসন, আইন প্রশাসন ও সমাজ ব্যবস্থার এমন কার্যপ্রণালী বোঝায় যেখানে ন্যায় থাকবে, যেখানে স্বচ্ছতা থাকবে, যেখানে জবাবদিহিতা থাকবে এবং যেখানে কি বলতো অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তার মানে কি সুশাসন বলতে এমন শাসন যেখানে কোনো দুর্নীতি না, এক কথায় কোনো দুর্নীতি থাকবে না। কখন দুর্নীতি থাকবে না? যখন কি আইন প্রশাসন সঠিক হবে, সমাজ ব্যবস্থার এমন কার্য বলে যেখানে কোনো ন্যায় থাকবে, যেখানে অন্যায় থাকবে না, যেখানে স্বচ্ছতা থাকবে, যেখানে ট্রান্সপারেন্সি থাকবে, যেখানে ইকুয়ালিটি থাকবে, যেখানে কি পার্টিসিপেট থাকবে সমান। এটাই বোঝাচ্ছে। কথা বুঝছো? তার মানে শুধুমাত্র আইন কানুন মানা নয়, নীতি আচরণ ও দায়িত্ব জনস্বার্থ রক্ষাও এর অন্তর্ভুক্ত। এখন চলে আসে সুশাসনের উপাদান, যেটা তোমাদেরকে প্রথমে আমি বলছিলাম। সুশাসনের উপাদান কি? সুশাসনের উপাদানটা হচ্ছে পার্টিসিপেশন 1 নাম্বার, 2 নাম্বার অ্যাকাউন্টেবিলিটি, 3 নাম্বার হচ্ছে ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা। তাহলে অংশগ্রহণমূলক কি? অংশগ্রহণমূলক সরকার মানে কি? যেখানে সরকারের সব কিছুতে জনগণের একটা অংশগ্রহণ থাকবে, জনগণের মতামত থাকবে। তাহলে কি যখন যেখানে অংশগ্রহণমূলক সরকার থাকবে, যেখানে কি দুর্নীতি হবে, তখন সুশাসন তৈরি হবে না। এটা একটা উপাদান। জবাবদিহিতা, সরকার প্রতিটা কাজের জন্য জনগণকে জবাব দেওয়ার জন্য বাধ্য, কারণ জনগণের নির্বাচিত করে সরকার নির্বাচিত হয়েছে। কথা বুঝতে পারছো? তাহলে সেখানে তো সুশাসন তো এমনি প্রতিষ্ঠিত হবে। এটা 2 নাম্বার উপাদান। 3 নাম্বার উপাদান হচ্ছে স্বচ্ছতা, কোনো দুর্নীতি থাকবে না, কোনো ধরনের লেনদেন, ঘুষ, দুর্নীতি বা বাণিজ্য থাকবে না, এই বিষয়টাই বলা হচ্ছে। তারপরে কি বলতো? আইন শাসন থাকবে, আইনের শাসন থাকবে, রুল অফ ল, মানে যেখানে ছোট বড়, ধনী গরিব, কালো ফর্সা সবাই আইনের চাদরে সমান। কেউ এমপির ছেলে, কেউ মন্ত্রীর ছেলে, মানে সব, মানে কেউ গরিব, কেউ ভিক্ষুক, কেউ রাস্তার রিক্সা চালক, এই দিক থেকে বিবেচিত হবে না, সবাই সমান। এটাকে বলা হচ্ছে আইনের শাসন। তাহলে এটা একটা উপাদান। তারপরে চলে আসো দক্ষ ও কার্যকর প্রশাসন। তারপরে চলে আসো হচ্ছে তোমার হচ্ছে সমতা, যেটা আমরা বলতেছি সমতা, ইকুইটি,
সমান সবাই। এখন চলে আসো, তাহলে আমরা এখন দেখলাম সুশাসনের উপাদান। তাহলে সুশাসন বলতে আমরা কি বুঝলাম এবং সুশাসনের উপাদানগুলা কি, এগুলা দেখলাম। এখন দেখব সুশাসনের সুফল বা বেনিফিটস। সুশাসনটা আসলে, সুশাসনের বেনিফিটসটা কি, সুশাসনটা আমাদের কেন প্রয়োজন। এখন দেখব অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সুশাসন। দেখো আমাদের দেশে বিদেশিরা কেন আসবে, কখন আসবে, যখন আমাদের দেশে তাদের তোমার হচ্ছে সিকিউরিটি থাকবে, হ্যাঁ, তারা যখন অবাধ মানে সব কিছু, তাদেরকে একটা অর্থনৈতিক একটা তোমার হচ্ছে নিশ্চয়তা থাকবে, কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়বে না, তখনই বিনিয়োগ বাড়বে। তার মানে কি, যখন বিনিয়োগ বাড়বে বৈদেশিক, তখন কি অর্থনৈতিক উন্নয়ন হবে না? তারপর চলে আসো জনসাধারণের জীবনের মান উন্নতি। যখন তো সুশাসন থাকবে, যখন সুশাসন প্রতিষ্ঠিত হবে সমাজে, তখন শিক্ষা স্বাস্থ্যের এগুলো মান কী হবে বলো তো, উন্নতি হবে। তারপরে চলে আসো সামাজিক স্থিতিশীলতা, শান্তি প্রতিষ্ঠা হবে। তারপরে কি হবে, দুর্নীতি কমে এবং সংস্থান সুষ্ঠু বন্টন সহজ। এগুলো হচ্ছে সুশাসনের সুফল। এরপরে চলে আসে সুশাসনের বাধা কি। আমাদের সমাজে সুশাসনের পথে যে সকল বাধা সবচেয়ে বেশি, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতি এবং অপরাধ ব্যবস্থার অপর্যাপ্ত কি বলতো প্রতিকার। যেখানে ঘুষ দুর্নীতি করলে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না, এদের বিরুদ্ধে কোনো ধরনের শক্তিশালী অবস্থানই নেয় না। তারপরে চলে আসো সামরিক হস্তক্ষেপ ও রাজনীতিকরণ। বিভিন্ন সময় এদের দেশে বিভিন্ন সামরিক হস্তক্ষেপ হয়েছে। তোমরা জানো যে প্রতিটা মানে আমাদের দেশে একাধিক সময় সেনাবাহিনী ক্ষমতায় ছিল, যে সামরিক হস্তক্ষেপ এটার অন্যতম একটা বাধা। 3 নম্বর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতার অভাব। আমাদের দেশের সংবিধানে, যদিও তোমাদেরকে দ্বিতীয় পত্রে আমি বলেছিলাম কোনো একটা সময় যে বিচার বিভাগের স্বাধীনতা আমাদের সংবিধানে দিয়েছে, কিন্তু দিলে অফিসিয়ালি থাকলেও এটা আমাদের দেশে কার্যত খুব কম দেখা যায়। তারপরে চলে আসো অংশগ্রহণ ও শিক্ষার ঘাটতি। আমাদের জনগণের সকল কিছুতে অংশগ্রহণটা খুব কম থাকে, কথা বুঝছো, সাধারণ জনগণের। আরেকটা কি বলতো, শিক্ষার ঘাটতি। এখন চলে আসো, আমরা একে একে আলোচনা করব দুর্নীতি। এখন দেখো দুর্নীতিটা কি। দুর্নীতি হচ্ছে নীতিভ্রষ্টতা, অর্থনৈতিক দুর্নীতি, প্রশাসনিক দুর্নীতি ইত্যাদি। এর প্রভাবটা কি? এর প্রভাব হচ্ছে সরকারের কার্যকারিতা কমে যায়, সামাজিক বৈষম্য বাড়ে এবং বিনিয়োগে বাধা সৃষ্টি। এর পরে চলে আসো তাহলে দুর্নীতি, যদি তোমাদেরকে বললাম তোমার হচ্ছে সুশাসনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, তাহলে দুর্নীতি রোধ করার জন্য আমরা কি পদক্ষেপ নিব? দুর্নীতি রোধ করার জন্য আমরা পদক্ষেপ নিতে পারি শক্তিশালী আইনি কাঠামো গঠন করব এবং প্রশাসনিক অনিয়ম দমন করে, স্বচ্ছতা বাড়িয়ে, তারপরে কি জবাবদিহিতা নিশ্চিত করে, এইভাবে আমরা দুর্নীতি রোধ করতে পারি। এখন চলে আসো বিচার বিভাগ ও স্বাধীনতা। কি বলতো, বিচার বিভাগ ও স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা সুশাসনের অন্যতম ভিত্তি। বিচার বিভাগের উপর রাজনৈতিক অর্থনৈতিক হস্তক্ষেপ হলে ন্যায্যতা ক্ষতিগ্রস্ত হয় এবং বিচার বিভাগের দক্ষতা ও স্বচ্ছতা দরকার। দ্রুত বিচার, ন্যায্যতা মানে দ্রুত সময়ের মধ্যে বিচার, হ্যাঁ, এবং বিচারের ক্ষেত্রে নিরপেক্ষতা থাকতে হবে, তবেই বিচার বিভাগ স্বাধীন হবে। এই বিষয়গুলো আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে দেখো বিচার ব্যবস্থার দুর্বলতা সমাধান। এই যে আমাদের বলতেছি না যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমাদের দেশের যে সকল সমস্যাগুলো দেখা দিচ্ছে, এই সকল সমস্যা থেকে উত্তরণের ক্ষেত্রে আমাদের বিচার ব্যবস্থার দুর্বলতা ও সমাধান আমরা কীভাবে করতে পারি। সমস্যাটা কি দেখো, বিচারকীয় নিয়োগে অনিয়ম। আসলে আমাদের দেশে এটা খুব এখন কম হচ্ছে, আগে হইতো অনেক। তারপরে কোর্টের ধীরগতি, এটাও আসলে অনেক মামলার জট, সেক্ষেত্রে মামলার তুলনায় বিচারকের সংখ্যা কম, এই কারণে এটা ঘটে। একটা মামলা একবার শুরু হলে 10, 15, 20 বছর পর্যন্ত চলে। তারপরে চলে আসুন অনুপযুক্ত রিসোর্স। তারপরে কি সমাধান কি দেখুন, স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা, বিচারক ব্যবস্থা ডিজিটালাইজেশন এবং আদালত সংস্কার। তারপরে দেখো সামাজিক এবং রাজনৈতিক সম্পর্ক। সিভিল এবং মিলিটারির মধ্যে আমাদের সম্পর্ক কি, আমাদের সাধারণ জনগণ এবং মিলিটারির মধ্যে রিলেশনটা। সুস্থ গণতন্ত্রে সামরিক বাহিনী রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকে। দেখো আমাদের দেশে কিন্তু এটা সামরিক বাহিনীটা অনেক সময় বিভিন্ন দলের পক্ষে অবস্থান নেয়। যদি সামরিক হস্তক্ষেপ বাড়ে তাহলে কী হবে বলতো, সুশাসন এবং তোমার হচ্ছে মনে একটা দুর্ভোগ তৈরি হবে, এবং কী হবে, এবং সামরিক আধিপত্য অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে বিঘ্ন ঘটাবে। তারপরে চলে আসো জনগণ ও সরকারের মধ্যে সম্পর্ক। এর বিষয়গুলো কি দেখো তো, জনগণের অংশগ্রহণ এবং সরকারের কাছে জবাবদিহিতা। তারপরে কি সরকারি নীতিতে জনগণের অধিকার ও তথ্যপ্রযুক্তি নাগরিক অংশগ্রহণ।
তারপরে কি স্থানীয় সরকারমুখী সেবা পৌঁছানোর, স্থানীয় সরকার বলতে আমাদের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, এই ধরনের সেবাগুলোকে বা এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা স্থানীয় সরকার আমরা বলে থাকি। এই সকল বিষয়গুলোতে যদি মেনটেন করা হয় তাহলে আমাদের কি বলতো সুশাসন বৃদ্ধি পাবে। তারপরে দেখো প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়নের সম্পর্ক। দক্ষ প্রশাসন থাকলে কি বলতো নীতি বাস্তবায়ন দ্রুত হয় এবং কর্মকর্তা ও কর্মচারীদের পেশাদারিত্ব এবং স্বচ্ছতা অপরিহার্য এই ক্ষেত্রে, এবং ক্ষমতা বিভাজন এবং সংস্থানগত ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়। তারপরে চলে আসো সামাজিক এবং সাংস্কৃতিক বাধা। কথাগুলো সামাজিক আচার আচরণের ভেদাভেদ ও অনাবশ্যক প্রিভিলেজ মানে কি তোমার হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা সুশাসনের পথায় বাধা হতে পারে। অনাবশ্যক প্রিভিলেজ সমাধানটা কি দিতে হতে পারে? সচেতনতা, শিক্ষা, হ্যাঁ, এই যে এইগুলা বিষয়গুলো, ওইটা একটু আমাদের ভুল আছে বিষয়টা, এটা তোমরা একটু কেটে নিবা। কথা বুঝতে পারছো? এরপরে চলে আসো পরেরটাতে। তাহলে সুশাসন আমরা এখন নিশ্চিত করবো কীভাবে? সুশাসন নিশ্চিত করার আমাদের কৌশল, সুশাসন নিশ্চিত করতে পারি আমরা কিভাবে? স্থানীয় সরকারকে শক্তিশালী করে আইনি সংস্কার ও স্বচ্ছ নিয়োগ, তারপর কি সিভিল সোসাইটি এবং মিডিয়ার ভূমিকা। আমাদের যে আমরা বলি আমাদের সামাজিক দর্পণটাকে কী বলা হয় বলো তো? আমাদের এই যে সংবাদ মাধ্যম। তাহলে তখন যখন মিডিয়াগুলো আমাদের জোরালো হবে, তখন নিরপেক্ষ হবে, তখন কিন্তু সুশাসনটা নিশ্চিত করা যাবে। টেকসই উন্নয়ন, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, হ্যাঁ, এবং জেন্ডার ইকুইটি মানে নারী পুরুষের যে মানে সমান যে অধিকারের যে বিষয়টা, এটাই বলা হচ্ছে এখানে। তাহলে এই বিষয়গুলো আমাদের এখানে বলা আছে। এরপরে আমরা আর একটা বিষয় আলোচনা করব। এই পর্যন্ত আমাদের এতটুকু ক্লাস। এখন আমি তোমাদের আর একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করতেছি। তাহলে কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা কি বলতো? সেটা হচ্ছে আসলে আমাদের যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হচ্ছে সুশাসন। তোমাদের যেহেতু এটা গাইডলাইনমূলক ক্লাস, আমরা কিন্তু তোমাদেরকে কিছু বিষয় সম্পর্কে জাস্ট ধারণা দিব, যেন তোমরা বুঝতে পারো আসলে পৌরনীতিটা আমাদের কেন প্রয়োজন আর আমরা তোমাদেরকে এখান থেকে কী ধরনের সেবা দিব। কথা বুঝতে পারছো? তাহলে আমরা আর অধ্যায় 3-এর একটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাস্ট তোমাদেরকে ট্রামগুলোর সাথে আমি পরিচয় করে দিব, বিস্তারিত আলোচনা করব না। মূল্যবোধ, আইন এবং স্বাধীনতা এবং সাম্য নিয়ে আমাদের 3য় অধ্যায়। এবং 3য় অধ্যায়টা মূল্যবোধ বলতে আমরা কী বুঝি, আইন বলতে কী বুঝি, স্বাধীনতা বলতে কী বুঝি এবং সাম্য বলতে কী বুঝি, এই সকল বিষয়গুলো একটু দেখো। তাহলে দেখো তো এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো বলছি, মূল্যবোধটা কী? তাহলে মূল্যবোধ বলতে আমরা বুঝি, মূল্যবোধ শব্দটি হচ্ছে মূল্য ও বোধ এবং 2টি শব্দ থেকে, যার অর্থাৎ কোনো কিছুর গুরুত্ব, মর্যাদা, ভালো মন্দ বিচার করার মানসিক ধারণাকে মূল্যবোধ বলা হয়। মূল্যবোধটা কি? যে বলি না এর মূল্যবোধ নাই, এটা নাই। মূল্যবোধ এমন একটা বিষয় যেটা আমাদের কি বলতো মানসিক একটা বিষয়, যে মানসিক কোনো কিছু ভালো মন্দ তফাৎ নির্বাচন করারই একটা মানদণ্ডটাই হচ্ছে মূল্যবোধ। কথা বোঝা গেছে? এটা হচ্ছে মূল্যবোধ। আর মূল্যবোধের এই যে আমাদের প্রথম পত্রের যে বিষয়টা, প্রথম পত্রে এখানে গুরুত্বপূর্ণ রাইটারের অনেকগুলো সংজ্ঞা দেওয়া থাকে, কিন্তু আমাদের যে তার এর মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো তোমাদেরকে আমি দেখাই দিব। মূল্যবোধের সংজ্ঞা দেখো তো, মানুষের চরিত্র এবং সমাজের ন্যায় এবং সত্য, সৌন্দর্য, নৈতিকতার প্রতি যে বিশ্বাস ও শ্রদ্ধা, সেটাই কি বলতো মূল্যবোধ। দেখো মূল্যবোধের উদাহরণ বলতে আমরা উদাহরণ বলতে পারি সত্যবাদিতা, এটা একটা মূল্যবোধ। সততা, মূল্যবোধের জন্য কাউকে পানিশমেন্ট দেওয়া যাবে না, এটা আসলে মানুষের চেতনাগত একটা বিষয়। দেশপ্রেম, সহনশীলতা, তারপরে কি ন্যায়পরায়ণতা, পরোপকারিতা, মানবতা, এগুলো হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধের শ্রেণী বিভাগ, মূল্যবোধ অনেক ধরনের হতে পারে। 1 নম্বর ব্যক্তিগত মূল্যবোধ। এটা হলো এমন এক ধরনের মূল্য যেটা ব্যক্তির চরিত্র, আচার আচরণ, চিন্তাকে নিয়ন্ত্রণ করে, যেমন সততা, আত্মসম্মান, পরিশ্রম, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ। তারপরে কি সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ মানে কি? সমাজে তোমার হচ্ছে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং সমাজে একে অপরের প্রতি যে সৌহার্দ্য বজায় রাখতে যে মূল্যবোধ প্রয়োজন, সেটাই সামাজিক মূল্যবোধ। উদাহরণ কি? সহমর্মিতা, সহযোগিতা, যেমন সমাজে শৃঙ্খলা ঐক্য বজায় রাখা। উদাহরণ এটা অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধা। তারপরে 3 নম্বর হচ্ছে জাতীয় মূল্যবোধ। যে মূল্যবোধ একটি জাতির ঐক্য এবং স্বাধীনতা এবং উন্নয়ন নিশ্চিত করে, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে জাতীয় মূল্যবোধ। উদাহরণ যেমন দেখো দেশপ্রেম, স্বাধীনতা চেতনা, সাম্য। তারপরে চলে আসো মানবিক মূল্যবোধ। কি বলতো? মানবিক মূল্যবোধ, যে মূল্যবোধ মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শেখায়, তাই হচ্ছে মানবিক মূল্যবোধ। উদাহরণ যেমন মানবতা, ন্যায় বিচার, সহনশীলতা, দয়া এবং পরোপকারিতা। দেখো মূল্যবোধের ভিত্তি এবং
উপাদানের টপিক্সের নামগুলো নিচে দেওয়া হলো, এগুলো দরকার নাই এখন আপাতত। এখন দেখবো আমরা আইন কি, হোয়াট ইজ ল। আইন বলতে আমরা কি বুঝি? আইন হলো রাষ্ট্র কর্তৃক প্রণীত ও বলবৎকৃত এমন নিয়ম বা বিধান যা সমাজে কি বলতো আমাদেরকে শৃঙ্খলা, ন্যায়, শান্তি প্রতিষ্ঠা করে এবং নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণ করে। এটাই কি বলতো আমরা এটা আইন বুঝি। তাহলে আইন হলো সমাজের শৃঙ্খলা বজায় রাখতে রাষ্ট্রের নির্দেশ বা আদেশ। জন অস্টিনের মতে, অ্যাকর্ডিং টু জন অস্টিন, ল ইজ দ্য কমান্ড অফ দ্য সভরেন, তোমার হচ্ছে সভরেন ব্যাকড বাই সেকশন। জন অস্টিনের মতে আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষের এমন আদেশ, মানে আইন মূলত একটা আদেশ। কি বলতো? আইন হচ্ছে আদেশ, কমান্ড। কি কমান্ড? যেটা করলে কি হয় বলতো? স্যাংশন হয়, শাস্তি হয়, যা অমান্য করলে শাস্তি দেওয়া হয়, এটাই বোঝাচ্ছে। এটা তোমরা এটি দেখবা। মূল ভাব হচ্ছে আইন আসে সার্বভৌম শাসকের কাছ থেকে, আইন মানা বাধ্যতামূলক, অমান্য করলে কি বলতো? শাস্তি আছে যেটা। উড্ডো উইলসনের মতে আইনটা কি? ল ইজ দ্য, বলতেছে ল ইজ দ্য পোর্শন অফ এস্টাবলিশমেন্ট থট অ্যান্ড হ্যাবিটস হুইচ হ্যাজ গেইনড distinct and formal recognition in the shape of uniform rules backed by authority of the state। মানে বলতেছে আইন হলো সমাজে প্রতিষ্ঠিত চিন্তা, প্রথা এবং অভ্যাসের সেই অংশ যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রযোজ্য নিয়মে পরিণত হয়। এই জিনিসগুলো যেভাবে বলা আছে হুবহু এইভাবেই তোমাকে লিখতে হবে। মূল ভাব, আইন সমাজের অভ্যাস ও প্রথাকে থেকে জন্ম নেয় এবং রাষ্ট্র সে নিয়মগুলোকে স্বীকৃতি দেয়। আইনের বৈশিষ্ট্য, আইনের নিচে এই নামগুলো দেওয়া হলো। রাষ্ট্র কর্তৃক প্রণীত আইন, রাষ্ট্রের আইনগুলো অনেক ধরনের হতে পারে, আইনগুলোকে অনেক ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে হচ্ছে রাষ্ট্র কর্তৃক, তারপরে হচ্ছে প্রণীত আইন, তারপরে তোমার হচ্ছে রাষ্ট্রের বল প্রয়োগের, তোমার হচ্ছে বলবৎ, সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক, হ্যাঁ, তারপরে স্থানীয় নির্দিষ্ট, ন্যায় এবং শৃঙ্খলা প্রতিষ্ঠানকারী, নানান বিষয়গুলো, এগুলো পরে আমরা বিস্তারিত আলোচনা করবো। জাস্ট তোমাদেরকে আমাদের স্লাইডগুলো শো করাচ্ছে আমাদের কীভাবে তোমাদেরকে ক্লাসগুলো নিব। আসলে এই ক্লাসগুলো আমিও ফুটফুলি নিতে পারতেছি না, কারণ এগুলো বিস্তারিত বিষয়। আরও বিস্তারিতভাবে তোমাদেরকে যখন পেইড ব্যাচে ধরে ধরে ক্লাস করাবো, প্রতিটা অধ্যায় আলাদা আলাদা করে, তখন বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো আশা করি। আইনের উৎস, আইনটা কোথা থেকে তৈরি হয়েছে, আইনের উৎসগুলো কি? এক নম্বর হচ্ছে সংবিধান। আমরা কিছু প্রথম তৃতীয় পত্রে পড়বো বা পড়েছি, দেখবা সংবিধানটা কি? সংবিধান হচ্ছে আইনের উৎস। সংবিধানটা লঙ্ঘন করে কোনো আইন প্রণয়ন করা যাবে না। তারপরে হচ্ছে আইন বিধান, যে স্ট্যাটিটিউট অফ লেজিসলেশন। তারপরে বিচারিক সিদ্ধান্ত, বিচারকেরা কোনো সিদ্ধান্ত দিলে যেগুলো আইনে পরিণত হয় একটা সময়, যেটাকে আমরা বলি কেস ল। তারপরে কি রেওয়াজ বা প্রথা, কাস্টম, ধর্মীয় গ্রন্থনীতি, যেমন আমাদের মুসলিম যে সকল আইনগুলো, মুসলিম যে সকল বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের ওই যে ধর্মীয় আইনের উৎস। 6 নম্বর হচ্ছে আন্তর্জাতিক আইন। 7 নম্বর হচ্ছে প্রশাসনিক আদেশ বা বিধি। 8 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি বা সরকারি আদেশ, যেটা এক্সিকিউটিভ অর্ডার বলতেছি। তারপর 9 নম্বর হচ্ছে রেফারেন্স বা প্রাসঙ্গিক শাস্তি। তারপর হচ্ছে সামাজিক নীতি ও প্রথা। এই হচ্ছে বিষয়। কথা বুঝতে পারছো? আইন কেন মান্য করব, বিষয়টির মূল টপিক্সের নাম। আইন আমরা মান্য করার যে মূল বিষয়গুলো, সেটা হচ্ছে শৃঙ্খলা রক্ষা, ন্যায় বিচার নিশ্চিত করা, সামাজিক শাস্তি বজায় রাখা। তারপর একটা কি বলতো হতে পারে নাগরিক অধিকার সুরক্ষা, এই বিষয়গুলা। অপরাধ, অন্যায় রোধ করা, সুশাসন প্রতিষ্ঠা। তারপরে কি হতে পারে দেশ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন, ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত। দেখো আইনকে কত ভাগে আমরা ভাগ করা যায়? আইনকে আমরা মূলত ভাগ করতে পারি। আইন প্রধানত কয় ভাগে হতে পারে? একটা জাতীয় আইন, একটা আন্তর্জাতিক আইন, ন্যাশনাল ল, আর একটা ইন্টারন্যাশনাল ল। জাতীয় আইনগুলো কি? জাতীয় আইনগুলোর মধ্যে যে সকল বিষয়গুলো, এক নম্বর হচ্ছে কাস্টমারি ল, আর একটা হচ্ছে কমন ল। কাস্টমারি ল কোনগুলো? আমাদের যে সাংবিধানিক যে সকল বিষয়গুলো আলোচনা করা আছে, এগুলো হচ্ছে কাস্টমারি ল, সাংবিধানিক আইন। তারপরে কি সাধারণ আইন। কথা বুঝতে পারছো? এই হচ্ছে মূলত আইনের যে বিষয়গুলো। সাধারণ আইন বলতে আমাদের দেশে বিভিন্ন ফৌজদারি, দেওয়ানি, অনেকগুলো আইন আছে। কথা বুঝতে পারছো? এই আইনগুলোকে বলা হচ্ছে সাধারণ আইন। নৈতিকতাটা কি? নৈতিকতা হলো মানুষের আচরণ, সিদ্ধান্ত এবং জীবনধারাকে ভালো মন্দ, সঠিক ভুল অনুযায়ী
বিচার করার একটা যে নীতি, এটি মানুষকে ন্যায়পরায়ণ, দায়িত্বশীল এবং মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলে। আর মূল ভাবটা কি দেখো, নৈতিকতা মানুষকে সমাজের নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল করে। নৈতিক আচরণ সমাজে শান্তি এবং ঐক্য বজায় রাখতে সহায়ক। আইন এবং নৈতিকতা একে অপরকে সমর্থন করে। আইন কার্যকর করতে নৈতিক চেতনা প্রয়োজন। বৈশিষ্ট্য দেখো, নৈতিকতা বৈশিষ্ট্য একটা হচ্ছে সার্বজনীন, নির্দিষ্ট নীতি নির্ধারিত, আত্মনিয়ন্ত্রিত, সামাজিক এবং ব্যক্তিগত জীবনের জন্য প্রয়োজন। নৈতিকতার উৎস কী? নৈতিকতার উৎস হচ্ছে ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষা, সামাজিক রীতি শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা, ব্যক্তিগত অভিজ্ঞতা। তারপরে চলে আসে নৈতিকতার গুরুত্ব। নৈতিকতার গুরুত্বটা কি? ব্যক্তি এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে নৈতিকতা। সামাজিক শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখে। দুর্নীতি ও অন্যায় অশান্তি প্রতিরোধ করে। সুশাসন এবং গণতন্ত্রের ভিত্তি তৈরি করে। আইন এবং নৈতিকতার মধ্যে সম্পর্ক কি? একে অপরের মধ্যে পৌরনীতির সুশাসন প্রথম পত্রের একটা বিষয় একে অপরের সাথে আমাদের সম্পর্ক দিয়ে দেয়। তখন আইন এবং নৈতিকতার মধ্যে সম্পর্ক কি? আইন এবং নৈতিকতার মধ্যে সম্পর্ক হলো, তাহলে আইন মূলত দেখো, আইন হলো রাষ্ট্র কর্তৃক প্রণীত এবং বলবৎকৃত বিধান যা শৃঙ্খলা, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করে। আর নৈতিকতা মানুষের আচরণ এবং সিদ্ধান্তকে ভালো মন্দ, কোনটা ভালো কোনটা ভুল, এটা তোমার হচ্ছে বিচার করার একটা নীতি। হ্যাঁ, আইন বাধ্য করা মাস্ট, আর এটা মানা কিন্তু মাস্ট না। এটা তো আসলে তোমার বিবেক এবং বিচার এবং বুদ্ধির উপর নির্ভর করবে। সম্পর্কের মূল দিক দেখো, এখন কি কি বিষয় সম্পর্ক? আইন এবং নৈতিকতার বাস্তব রূপ। আইন মানুষকে নৈতিকভাবে সঠিক আচরণে বাধ্য করে। উদাহরণ যেমন সততা আমাদের একটা নৈতিক গুণ, আর ঘুষ নেওয়া দণ্ডনীয় অপরাধ, যেটা আইন দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে বুঝতেছে তো। তারপর হচ্ছে নৈতিকতা আইনের ভিত্তি। অনেক আইন নৈতিক আদর্শ মূল্যবোধের উপর ভিত্তি তৈরি হয়। যেমন জীবন ও সম্পত্তি রক্ষার আইন নৈতিক নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের কমন লয়ের উপর প্রতিষ্ঠিত হয়েছে, এটা ইংল্যান্ডে কমন ল। 3 নম্বর, যে উভয় সমাজের শৃঙ্খলা বজায় রাখে। আইন প্রয়োগ দ্বারা এবং নৈতিক চেতনা দ্বারা মানুষ সুশৃঙ্খল আচরণ করে। তারপরে 4 নম্বর হচ্ছে নৈতিকতা ছাড়া আইন অকার্যকর হতে পারে যদি মানুষ নৈতিকভাবে দায়িত্বশীল না হয়। আইন মানার অপরগতা কমে। 5 নম্বর দেখো, আইন এবং নৈতিকতার মধ্যে পার্থক্য। বাধ্যতামূলক রাষ্ট্র প্রয়োগ করে অমান্য করলে শাস্তি, বাধ্যতামূলক রাষ্ট্র প্রয়োগ করে এটা, আর অমান্য করলে কি বলতো? শাস্তি। নৈতিকতা কি হয় দেখো? স্বেচ্ছাসেবী, বিবেক ও সমাজের চেতনার উপর নির্ভরশীল। শাস্তি এবং ব্যক্তিগত এবং সামাজিক নৈতিকতা আর সমালোচনা। এই হচ্ছে আমাদের মূলত বিষয়গুলো, বিস্তারিত বিষয়গুলো তোমাদেরকে ক্লাসে আলোচনা করব। জাযাকাল্লাহ খায়ের। তাহলে তোমাদেরকে এইভাবে আমরা ক্লাসগুলো করাবো। এগুলো হচ্ছে আমাদের সংক্ষেপে জাস্ট ক্লাসগুলো। এরপর আমরা বিস্তারিত যেসব ক্লাস নিব, এগুলো স্লাইডগুলো আরও বিস্তারিত হবে, তোমাদেরকে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। কথা বোঝা গেছে? ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।